নমস্কার বন্ধুরা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা যেটাকে আগে ডাকা হতো 25 টাকার বই বা সাসফাও। তো এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় সমস্ত ধরনের শ্রমিক, খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সমস্ত ধরনের লেবার, এমনকি খেটে খাওয়া পুরুষ মহিলারাও এখানে আবেদন করতে পারবেন। তো যারা যারা এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করবেন তাদের মেয়াদ পূর্তিতে দেওয়া হবে 2,50,000 টাকা। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মেয়াদ পূর্তিতে 2,50,000 টাকা দেওয়া হবে। সে সঙ্গে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে প্রত্যেক মাসে 55 টাকা করে সরকারের তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে জমা পড়বে, যেখানে আপনাদের কোনো কিন্তু টাকা দিতে হচ্ছে না। তো এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় অনলাইনে আপনাদের কীভাবে আবেদন করতে হবে, মোবাইল থেকে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, সে সঙ্গে আপনাদের কী কী কাগজপত্র লাগবে, ফর্মটি কোথায় আপনাদের জমা দিতে হবে, বিস্তারিত তথ্য আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় বা 25 টাকার বই যেটা আগে বলা হতো বা সাসফাও, তো এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় অনলাইনে আবেদন করার জন্য প্রথম আপনাকে চলে আসতে হবে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্কটি হচ্ছে bmssy.wblabor.gov.in। এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করলেই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে একটা অপশন রয়েছে নিউ রেজিস্ট্রেশন। তো এই নিউ রেজিস্ট্রেশনের উপরে আপনাদের প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের নতুন একটা ফর্ম খুলে যাবে এবং সেখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলো, অর্থাৎ যিনি আবেদনকারী বা যিনি শ্রমিক বা লেবার রয়েছেন তার কিন্তু সমস্ত ডিটেলসগুলো পরপর দিতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে বেনিফিশিয়ারি বা যে আবেদনকারী সে কোন ধরনের ওয়ার্কার বা কোন ধরনের শ্রমিক, সেটা এখান থেকে প্রথমে সিলেক্টটা করতে হবে। তো দেখুন এখানে যেটা প্রথমে রয়েছে ট্রান্সপোর্ট ওয়ার্কার, অর্থাৎ পরিবহন শ্রমিক যদি হয়ে থাকে, অর্থাৎ বাস বা ট্রেকার বা লরি এই সমস্ত যদি কোনো ওয়ার্কার যদি হয়ে থাকে, শ্রমিক হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে ট্রান্সপোর্ট ওয়ার্কার করতে হবে। আর কনস্ট্রাকশন ওয়ার্কার বা রাজমিস্ত্রি ধরনের যদি ওয়ার্কার যদি হয়ে থাকে তাহলে এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার। আর অন্যান্য যদি ওয়ার্কার হয়ে থাকে সেক্ষেত্রে আদার্স ওয়ার্কারের উপর ক্লিক করতে হবে। তো আমি দেখাবো যে রাজমিস্ত্রি ভাইরা কীভাবে আবেদন করবে। তার জন্য আপনাদের কনস্ট্রাকশন ওয়ার্কারের উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের যখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে, তো এখান থেকে আপনাদের যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন। তো রাজমিস্ত্রিদের জন্য করতে হবে মেশন, বা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক ধরনের অপশন রয়েছে, সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন। ইট ভাটার শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আপনাদের এই ধরনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। কনস্ট্রাকশন যারা রয়েছেন তারা কনস্ট্রাকশন ওয়ার্কার, বা অন্যান্য যারা ওয়ার্কার রয়েছে তারা সেখান থেকে এই ব্যাপারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এই ধরনটা। তারপরে আপনাদের সেই ধরনের কাজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, যে কোন ধরনের কাজ আপনি করেন বা কোন ধরনের আপনি শ্রমিক, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে দেখুন মেশিনটা আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর দেখেন তারপরে শ্রমিকের অর্থাৎ আবেদনকারীর নামটা এখানে লিখতে হবে। তো আবেদনকারীর প্রথম নামটার সেটা হচ্ছে ফার্স্ট নেম, ব্যাংকের যেটা বই রয়েছে সেই নামটা এখান থেকে দেখে দেখে লিখে দিতে হবে। তারপর মিডিল নেম যদি থাকে তো দেবেন, না থাকলে একদম লাস্ট নেমটা দিতে হবে। দেখুন যে সমস্ত ঘরে স্টার মার্ক রয়েছে, লাল রঙের স্টার মার্ক, সে সমস্ত ঘরগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তাই অন্যান্য ঘরগুলো আপনাদের ফিল আপ না করলে হবে, কিন্তু স্টার মার্কগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে দেখুন এখানে আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের জন্ম তারিখ যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বয়সটা কিন্তু হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, যারা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 18 বছরের কম হলে বা 60 বছরের বেশি হলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং আপনাদের জন্ম তারিখ আধার কার্ডে যেটা রয়েছে সেই জন্ম তারিখটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ক্যালেন্ডার খুলে যাবে, ক্যালেন্ডার থেকে আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। তারপর একটা চালু কিন্তু মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে। মোবাইলে কিন্তু আপনাদের ওটিপি যাবে, সেটা হচ্ছে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যাবে। তো মোবাইল নম্বরটা অবশ্যই চালু মোবাইল নম্বরটা দিতে হবে। তারপরে আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যদি আধার কার্ড থাকে তো আধার কার্ডটা এখান থেকে সিলেক্ট করবেন, আর ভোটার কার্ড যদি থাকে অবশ্যই ভোটার কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আধার কার্ড যদি সিলেক্ট করেন তাহলে আধার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে, আর ভোটার কার্ড যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে ভোটার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে। কোন ধরনের কাস্ট রয়েছে সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা আপনাদের কাস্ট রয়েছে সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি কাস্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের জেনারেলটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে যেটা লেখা রয়েছে যে রেশন কার্ড, আপনারা কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেই ধরনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। AY না PHH, যেটা PHH বা SPHH এগুলো P হবে। তারপরে দেখুন RKSO 1 নম্বর, RKSO 2 নম্বর। তো যেটা আপনার কার্ড রয়েছে সেই কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর কার্ড যদি নাও থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। দেখুন এখানে স্টার মার্ক দেওয়া নেই, সুতরাং কার্ড যদি না থাকে, রেশন কার্ড যদি না থাকে কোনো অসুবিধা নেই। আর রেশন কার্ড যদি থাকে তাহলে সেই ধরনটা সিলেক্ট করবেন। তারপরে রেশন কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ধর্ম কী সেই ধর্মটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি হিন্দু থাকে হিন্দু, মুসলিম হয়ে থাকলে ইসলাম, বাকি অন্যান্য ধর্ম হয়ে থাকলে সেই হিসেবে আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে সিলেক্ট করার পর দেখুন এখানে আপনাদের জেন্ডার কী রয়েছে, লিঙ্গ পুরুষ না মহিলা, সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মেল, আর যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করতে হবে। মেরিটাল স্ট্যাটাস মানে হচ্ছে বিবাহিত কি অবিবাহিত কি, যেটা হচ্ছে বিধবা, এইগুলো আপনাদের সিলেক্ট করতে হবে। তো বিবাহিত হয়ে থাকলে ম্যারিড, অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিড, আর যদি বিধবা হয়ে থাকে সেক্ষেত্রে উইডো, এইভাবে আপনাদের সিলেক্ট করতে হবে।
তারপরে দেখুন যেটা হচ্ছে আবেদনকারী বা যে শ্রমিক এখানে আবেদন করছে তার বাবার নাম সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এই ঘরের মধ্যে প্রথমে নাম, তারপরে টাইটেলটা লিখতে হবে, তারপরে দেখুন মাদার্স নেম, মায়ের নামটা এখানে লিখে দিতে হবে। তো মায়ের নামটা কিন্তু দেখেন স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু বাবার নামটা স্টার মার্ক দেওয়া রয়েছে, সুতরাং এটা কিন্তু অবশ্যই দিতেই হবে। তারপরে আপনাদের ঠিকানা যেটা রয়েছে সেই ঠিকানাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে জেলার নামটা দেওয়াই রয়েছে, এটা রাজ্যের নাম তো দেওয়াই রয়েছে। তারপরে জেলার নামটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে, যে জেলা আপনি বাসিন্দা সেই জেলাটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। জেলার নামটা সিলেক্ট করার পর যেটা হচ্ছে আপনাদের সাব ডিভিশন, অর্থাৎ আপনাদের যেটা মহকুমার নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেটা আপনাদের মহকুমা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। মহকুমা সিলেক্ট করার পর আপনাদের এখানে ব্লকের নাম চলে আসবে। ব্লক যদি গ্রামাঞ্চলের মধ্যে থেকে হয়ে থাকেন তাহলে ব্লক, আর শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ব্লক নাম, মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের রয়েছে সেই নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আর গ্রামাঞ্চলের মধ্যে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আর শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকলে ওয়ার্ডের নামটা বা ওয়ার্ডের নম্বরটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদের পিন নম্বরটা এখানে লিখে দিতে হবে, অর্থাৎ যেটা আপনাদের ঠিকানার যে পিন নম্বর সেই পিন নম্বরটা লিখতে হবে। পোস্ট অফিসের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে যেটা হচ্ছে আপনাদের গ্রামের নামটা, যেটা হচ্ছে গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রামের নাম, আর শহরাঞ্চলের ক্ষেত্রে হাউস নম্বর বা স্ট্রিট নেম বা রোড নেম এইগুলো কিন্তু লিখতে হবে। লেখার পর আপনাদের রেজিস্টারের উপর ক্লিক করতে হবে। তো রেজিস্টারের উপর যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের মোবাইলে যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছেন সেই মোবাইলে কিন্তু আপনাদের একটা SMS চলে যাবে আপনাদের ইউজার নেম বা পাসওয়ার্ড বলে। দেখুন এখানে একটা লেখা রয়েছে যে ইউজার নেম বা পাসওয়ার্ড বলে আপনাদের কিন্তু একটা SMS যাবে, সেই SMS আপনাদের ইউজার নেম পাসওয়ার্ডটা থাকবে। তো অনেক সময় মোবাইলে যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যখনই আপনি রেজিস্টারের উপর ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে একটা স্ক্রিনে একটা নতুন স্ক্রিনে আপনাদের চলে আসবে এবং সেখানে কিন্তু আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের দেখাবে। তো আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু সেম টু সেম একই থাকবে, তো সেটা আপনাদের দেখতে হবে। এবং দেখার পর যেটা আপনাদের করতে হবে যে নিচের দিকে আপনাদের যে এন্টার ইউর ইউজার নেম, এখানে আপনাদের ইউজার নেমটা লিখতে হবে, আর এন্টার যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এখানে পাসওয়ার্ডের উপর ক্লিক করতে হবে। তারপর আপনাদের লগ ইনের উপর ক্লিক করতে হবে। তো লগ ইনের উপর ক্লিক করলে আপনাদের যে ফর্মটা খুলবে সেটা হচ্ছে আপনাদের, দেখুন আমি কিন্তু এখানে ইউজার নেমের পাসওয়ার্ডটা লিখে দিয়েছি। লেখার পর যেটা হচ্ছে, আর দেখুন এখানে যেটা এরকম টাইপের কিন্তু আপনাদের একটা ফর্ম খুলবে। দেখুন এখানে এরকম টাইপের একটা ফর্ম খুলবে। তো আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামটা কিন্তু এখানে থাকবে, সে আবেদনকারী সেই নামটা এখানে থাকবে। তারপরে তার স্বামীর নাম বা যেটা হচ্ছে বাবার নাম যেটা দেওয়া হয়েছে সেই নামটা এখানে চলে আসবে। তারপরে ডেট অফ বার্থটা এখানে চলে আসবে। তারপর মোবাইল নম্বর যেটা দেওয়া হয়েছিল সেই মোবাইল নম্বরটা এখানে চলে আসবে। তারপরে কবে সাবমিট করা হয়েছে সেই সাবমিট ডেটটা চলে আসবে। তারপরে বিভিন্ন ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে, এগুলো আনকমপ্লিট দেখাচ্ছে, পরবর্তীকালে এগুলো কিন্তু আপনি যখন এটা কমপ্লিট হয়ে যাবে সেগুলো কিন্তু এখানে ডিটেলস আপনি দেখতে পারবেন। তো এবার যেটা আপনাদের করতে হবে, তো আপনাদের যেটা করতে হবে যে আপডেট CAF এই ওর উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনাদের ক্লিক করলে, যে এখানে আপনাদের ক্লিক করবেন, ক্লিক করলে পরে যে অপশনটা আসবে সেই অপশনটা কিন্তু এরকম আপনাদের খুলে যাবে। দেখুন এখানে যেটা লেখা রয়েছে যে প্রথমে দেখুন এখানে লেখা রয়েছে যে বেসিক ইনফরমেশন, যে অপশনটা প্রথমে এখানে আসছে যে বেসিক ইনফরমেশন বলে কিন্তু একটা অপশন আসবে। তো এখানে কিন্তু আপনাদের যে অপশনগুলো আপনি প্রথমেই রেজিস্টার করার সময় যে অপশনগুলো দিয়েছেন সেই অপশনগুলো আবারও দেখে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের কারেকশন করে নেবেন, পরে কিন্তু আর কারেকশন করতে পারবেন না। তো অপশনগুলো আপনাদের আরও একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনাদের যেটা নামটা দেখে নেবেন, নামটা দেখে নেওয়ার পর আপনাদের যেটা ডেট অফ বার্থ যেটা রয়েছে, ডেট অফ বার্থ বা আপনাদের মোবাইল নম্বর থেকে শুরু করে আধার নম্বর, ভোটার কার্ড নম্বর, কাস্ট, যেগুলো আপনি রেজিস্টার করার সময় যেগুলো আপনি দিয়েছেন বা পুট করেছেন সেই নাম্বারগুলো সমস্ত কিছু আপনাদের দেখে নিতে হবে। আর সবথেকে যেটা ভাইটাল হচ্ছে আপনাদের যেটা মান্থলি ইনকাম, অর্থাৎ মাসিক যে ইনকাম সেটা কিন্তু অবশ্যই আপনাদের 6,500 টাকার কিন্তু কম হতে হবে। 6,500 টাকার যদি বেশি হয়ে যায় আপনাদের মাসিক ইনকাম তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো অবশ্যই 6,500 টাকার নিচে বা 6,500 টাকার মধ্যে কিন্তু আপনাদের ইনকামটা রাখতে হবে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনাদের নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে যে সেভ ড্রাফট অ্যান্ড প্রসিড। তো এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে পরের যে ট্যাবটা রয়েছে অ্যাড্রেস যেটা ডিটেলস সেটা আপনাদের খুলে যাবে। তো কেমন আসবে আপনাদের আমি দেখাবো। দেখুন পরের যে ট্যাবটা রয়েছে সেই ট্যাবটা কিন্তু এখানে খুলে গেছে এবং তারপরে আপনাদের যেটা অ্যাড্রেস, যেটা অর্থাৎ ঠিকানা যেটা আপনি লিখেছিলেন সেই ঠিকানাটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের ঠিকানাটা আরও একবার মিলিয়ে নেবেন এবং এই ঘরটা কিন্তু অটোমেটিক্যালি টিক হয়ে থাকবে। তো আপনাদের ঠিকানাগুলো আরও একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে সেভ ড্রাফট অ্যান্ড প্রসিড এর উপরে ক্লিক করবেন। এরপরে ক্লিক করলে আপনাদের 3 নম্বর যে ট্যাবটা রয়েছে ব্যাঙ্ক ডিটেলস সেটা কিন্তু আপনাদের খুলে যাবে। দেখুন আপনি দেখাচ্ছি যে কেমন হবে, যে ব্যাঙ্ক ডিটেলস এই ঘরটা কিন্তু আপনাদের খুলে যাবে। তো আপনাদের যেটা পাসবইয়ের, অর্থাৎ যেটা যে ব্যাংকের যে পাসবই, সেই পাসবইয়ে IFSC কোড যেটা রয়েছে সেই কোডটা এখান থেকে ব্যাংকের বই থেকে আপনাদের লিখে দিতে হবে। ব্যাংকের নামটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। ব্যাংকের ব্রাঞ্চের নামটা এখানে চলে আসবে, আপনাদের সেখান থেকে সিলেক্ট করতে হবে এবং ব্যাংকের যেটা জেলার নাম, অর্থাৎ যেটা হচ্ছে যে ব্যাংক যে জেলাতে অবস্থিত সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর ব্যাংকের লোকেশন, অর্থাৎ কোন লোকেশন সেটা কিন্তু এগুলো চলে আসবে, অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। তো আপনাদের মেন যেটা করতে হবে এখান থেকে, যেটা ভাইটাল ব্যাপার, সেটা হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্ট নম্বরটা সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। বাকি আপনারা যখন IFSC কোড যখন দেবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাদের এগুলো কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তা সত্ত্বেও আপনারা একবার দেখে নেবেন। দিয়ে আপনাদের যেটা করতে হবে যে অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু আপনাদের লিখতে হবে।
হবে। লেখার পর আপনাদের সেভ যে ড্রাফট অ্যান্ড প্রসিড এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো এর উপরে ক্লিক করার পর আপনাদের পরে যে অপশনটা রয়েছে নমিনি ডিটেলস, সেই ঘরটা কিন্তু আপনাদের খুলে যাবে। দেখুন কেমন আসবে আমি দেখাবো। দেখুন আমরা কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিয়েছি। ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পর যে নমিনির যেটা ডিটেলস রয়েছে সেই নমিনি ডিটেলসটা কিন্তু এখানে খুলে যাবে। তো এখানে প্রথমে আপনাদের দেখাবো, দেখুন এখানে সিরিয়াল নম্বরে কেউ নেই, কিন্তু আপনাদের যেটা নমিনি যাকে যাকে করবেন, বা নমিনি এখানে অনেকজনকে করা যায়, একজনকে করতে পারেন, দুজনকে করতে পারেন, তিনজনকে করতে পারেন। তো নমিনি যাকে করবেন তার নামটা কিন্তু এখানে লিখে দেবেন। আর বলে রাখি যে নমিনি যাকে করবেন তার কিন্তু আধার কার্ড, তারপরে আপনাদের ভোটার কার্ড এবং আপনাদের যেটা হচ্ছে ব্যাংকের পাসবই, এই তিনটের কিন্তু অবশ্যই জেরক্স লাগবে। তাই অবশ্যই যাকে নমিনি করবেন তার কিন্তু অবশ্যই এই তিনটে জিনিস থাকতে হবে, তাহলে কিন্তু তাকে নমিনি করা যাবে। তো নমিনির যেটা ব্যাংকের বই যেটা নাম রয়েছে সেই নামটা দেখে নেবেন, সেই নাম অনুযায়ী এখানে নামটা লিখতে হবে। তারপরে সেই নমিনির সাথে আপনার কী সম্পর্ক, অর্থাৎ আবেদনকারী কী সম্পর্ক, সেই সম্পর্কটা লিখতে হবে। বাবা বা নাম, বাবা না মা, না হচ্ছে যেটা হচ্ছে স্বামী বা স্ত্রী বা ছেলে নামে, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর কত % শেয়ার করছেন, যদি একজনকে করেন তাহলে 100% শেয়ার দিতে হবে, আর দুজনকে করলে আপনাদের সেই হিসেবে শেয়ার করতে পারেন, কাউকে বেশি কাউকে কম, বা কাউকে দুজনকে সমান সমান এইভাবে শেয়ারগুলো করতে পারেন। 50% বা 100% করতে পারেন। তারপরে জেন্ডার কী, যেটা হচ্ছে পুরুষ না মহিলা, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর সেই নমিনির জন্ম তারিখ কত, সেই জন্ম তারিখটা এখান থেকে লিখতে হবে। তারপরে সেই নমিনির ব্যাংকে যেটা রয়েছে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের যেটা হচ্ছে IFSC কোড, সেই কোডটা এখান থেকে লিখতে হবে। ব্যাংকের নামটা এখান থেকে লিখে দিতে হবে। ব্রাঞ্চ নেম, অর্থাৎ সেই ব্যাংকের যেটা ব্রাঞ্চ নেম, সেই ব্রাঞ্চ নেমটা লিখতে হবে। জেলার নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার ব্যাংকের লোকেশনটা এখান থেকে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো IFSC কোড দিলে মোটামুটি এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনাদের চলে আসবে। তারপরে আপনাদের কী করতে হবে, সেভ ড্রাফট অ্যান্ড প্রসিড এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই তার নামটা কিন্তু নিচের এই ঘরে কিন্তু চলে আসবে। তো যদি একজনকে করতে চান তাহলে সে একবার করলেই কিন্তু আপনাদের সেই অপশানটা কিন্তু চলে আসবে। দেখুন আমি কেমন আপনাদের দেখাবো, যে আমরা সেই ফিল আপটা করার পর এখানে একজনের নাম কিন্তু আমরা ফিল আপ করেছি। ফিল আপ করার পর সেভ ড্রাফট অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করেছি, দিয়ে 1 নম্বরে চলে এসছে এবং একজনকে করা হয়েছে তাই 100% শেয়ার দেওয়া হয়েছে। এবং আপনি যদি আরও যদি অনেকজনকে যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের নামগুলো এখানে দিয়ে দেবেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের শেয়ারটা আপনাদের 100-র মধ্যে কিন্তু রাখতে হবে, অর্থাৎ সবাইকে মিলিয়ে কিন্তু 100-ই আপনাদের টোটালটা কিন্তু হতে হবে। তারপর আপনাদের কী করতে হবে, যদি নমিনি লেখার পর আপনাদের পাশের যে ট্যাবটা রয়েছে যেটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ডিটেলস, তার উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে কেমন অপশানটা খুলবে আপনাদের দেখাবো, যে কেমন অপশানটা আসবে, সেই এরকম কিন্তু অপশানটা আসবে, যে আবেদনকারীর ওপরে যারা যারা নির্ভরশীল তাদের কিন্তু নামগুলো এখানে পরপর দিতে হবে। তো ডিপেন্ডেন্ট যে নির্ভরশীল করছে, বাবা বা মা বা স্বামী বা স্ত্রী বা ছেলে বা মেয়ে, তাদের নামগুলো পরপর এখানে দিতে হবে। তারপর তার সাথে কি সম্পর্ক, সেই সম্পর্কটা দিতে হবে। তারপরে ছেলে না মেয়ে বা পুরুষ না মহিলা, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ, জন্ম তারিখ কত রয়েছে, সেটা এখান থেকে অটোমেটিক্যালি আপনাদের লিখতে হবে, এবং এই পাশের ঘরটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে যদি একজন হয়ে থাকে সেক্ষেত্রে যেটা হচ্ছে যেটা হচ্ছে সেভ ড্রাফট অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করবেন, তাহলে তার নামটা চলে আসবে। আর যদি আরও যদি আপনাদের আবেদনকারীর উপরে যদি আরও নির্ভরশীল ব্যক্তি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের নাম পরপর লিখতে হবে, এবং প্রত্যেকবারই কিন্তু আপনাদের সেভ ড্রাফট অ্যান্ড প্রসিড করবেন, তাহলে কিন্তু পরে আপনাদের নামগুলো চলে আসবে। তো দেখুন আমি কিন্তু করেছি আপনাদের নামগুলো এখানে দেখুন একজনের নাম এখানে করা হয়েছে, স্পাউস অর্থাৎ স্ত্রীর নাম করা হয়েছে, এবং এখানে কিন্তু চলে এসেছে। আরও যদি ছেলে বা মেয়ে বা বাবা বা মা যদি থাকে সেক্ষেত্রে তাদের নামগুলো এখানে লিখে দিতে হবে। দিয়ে কীভাবে সেভ ড্রাফট অ্যান্ড প্রসিড করবেন, অটোমেটিক্যালি তাদের নামগুলো পরপর নিচের দিকে চলে আসবে। তো সবারই নাম যদি লেখা হয়ে যায়, তারপর আপনাদের পাশে যে ট্যাবটা রয়েছে ডকুমেন্ট, যেটা হচ্ছে ডিটেলস, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কেমন অপশানটা আসবে সেটা দেখাবো। দেখুন এরকম কিন্তু অপশানটা আসবে, যে ডকুমেন্ট ডিটেলস। তারপরে দেখুন যিনি আবেদনকারী তার কিন্তু সমস্ত ডিটেলসগুলো এখানে কিন্তু দিতে হবে। আবেদনকারীর প্রথমে ফটো দিতে হবে, একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাদের দিতে হবে, জেপিজি ফরম্যাটে দিতে হবে, 50 KB সাইজ থাকতে হবে। আর আবেদনকারীর কিন্তু সই বা সিগনেচার বা টিপসাপ যে কোনো কিন্তু আপনাদের একটা স্ক্যান দিতে হবে, সেই স্ক্যানটার সাইজ হতে হবে 50 KBর মধ্যে, জেপিজি ফরম্যাটে হতে হবে। সেই দুটো জিনিস যেটা হচ্ছে আপনাদের এখানে আপলোড করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে আবেদনকারীর কিন্তু আধার কার্ড, তারপরে হচ্ছে ভোটার কার্ড, ইপিক অর্থাৎ ভোটার কার্ড, এবং ব্যাংকের যে পাসবই সেগুলোর কিন্তু স্ক্যান দিতে হবে। সেই তিনটে কিন্তু অবশ্যই যেটা হচ্ছে PDF ফরম্যাটে হতে হবে, তিনটেই PDF ফরম্যাটে হতে হবে। যেটা হচ্ছে আধার কার্ড সেটা PDF ফরম্যাটে হতে হবে, ভোটার কার্ড সেটাও PDF ফরম্যাটে হতে হবে, আর ব্যাংকের যেটা পাসবই সেটাও PDF ফরম্যাটে হতে হবে। প্রত্যেকটা সাইজে কিন্তু 450 KBর মধ্যে হতে হবে, অর্থাৎ ফটো আর সিগনেচার সেই দুটো যেটা হচ্ছে ছবি অর্থাৎ জেপিজি ফরম্যাটে থাকতে হবে, 50 KBর মধ্যে সাইজ হতে হবে। আর ভোটার কার্ড, আধার কার্ড আর ব্যাংকের পাসবই সেগুলো কিন্তু PDF ফরম্যাটে হতে হবে, আর সাইজ থাকতে হবে 450 KBর মধ্যে। এগুলো করার পর আপনাদের যেটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর সেভাবে আপনাদের ফাইলগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের আপলোডের ওপর কিন্তু ক্লিক করতে হবে। তো আপলোডের ওপর ক্লিক করলে কেমন অপশানটা আসবে সেটা আপনাদের দেখাবো। দেখুন আমরা কিন্তু সমস্ত কিছু এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করার পর এরকম কিন্তু আপনাদের অপশানটা আসবে। তারপর আপনাদের কী করতে হবে, যে নিচের দিকে দেখুন ফাইনাল রিভিউ বলে একটা ট্যাব রয়েছে, এর উপরে ক্লিক করবেন।
এর উপরে ক্লিক করলে আপনাদের যেটা যে দেখুন এখানে ফাইনাল রিভিউর উপর আমরা ক্লিক করছি এবং ক্লিক করার পর আপনাদের যা যা আপনি ফিল আপ করলেন সমস্ত ডিটেলসগুলো কিন্তু চলে আসবে। তো আপনি আরও একবার মিলিয়ে দেখে নেবেন আপনাদের সমস্ত ডিটেলসগুলো ঠিক আছে কিনা, এবং সেটা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে দেখুন আপনাদের এখানে যা যা আপনি আপলোড করেছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন, এবং তারপরে নিচের দিকে একটা বক্স থাকবে। দেখুন এখানে একটা বক্স রয়েছে, নিচের দিকে একটা বক্স রয়েছে, সেই বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইনাল সাবমিট এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনাদের পরবর্তীকালে কিন্তু আরও একটা লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ফর্ম 1 ডাউনলোড আপলোড, অর্থাৎ ফর্ম 1টা সেটা আপনাদের প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তাকে সই করে আপনাদের সেটা আপলোড করতে হবে। তো ডাউনলোড করার পর সেটা কেমন হয় সেটা আপনাদের আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন ফর্ম 1 যেটা আমরা ফিল আপ করেছি সেই ফর্ম 1টা এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা ফর্ম 1, এবং এটা যার আবেদনকারী তার ছবি চলে আসবে, তারপর তার ডিটেলসগুলো চলে আসবে। তো এটার কিন্তু 3টে টোটাল পেজ রয়েছে। তো প্রথম পেজে আবেদনকারীর কিন্তু সই করতে হবে, সেটা হচ্ছে সিগনেচার, অর্থাৎ বাংলা বা ইংরেজিতে সই করতে পারেন, বা টিপসাপ বা যেটা বুড়ো হাতের যেটা বাম হাতের বুড়ো আঙুলের যেটা টিপসাপ সেটাও কিন্তু দিতে পারেন। প্রথম পেজেও সেটা টিপসাপ দিতে হবে। তারপরে 2 নম্বর যেটা পেজ রয়েছে সেখানে কিন্তু আপনাদের সই বা টিপসাপ দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে নমিনেশন যেটা রয়েছে নমিনি, তার জায়গাতে আপনাদের যেটা হচ্ছে সই বা টিপসাপ দিতে হবে। দিয়ে আপনাদের যেটা চলে যেতে হবে 3 নম্বর পেজ। 3 নম্বর পেজে যেটা আপনাদের কোনো কিছু করার দরকার নেই, সেটা কিন্তু আপনাদের যেটা গ্রাম পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত প্রধানের কিন্তু আপনাদের যেটা হচ্ছে যেটা আপনাদের একটা সই লাগবে, দেখাচ্ছি কোথায় আপনাদের করতে হবে। যেটা হচ্ছে সইটা এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, যে এখানে কিন্তু একটা সার্টিফিকেট দেবে। তো এই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত প্রধান দিতে পারে, বা আপনাদের মিউনিসিপ্যালিটির যিনি মিউনিসিপ্যাল বা মিউনিসিপ্যালিটি যেটা হচ্ছে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা যারা কাউন্সিলর তারা দিতে পারে। অর্থাৎ শহরাঞ্চলের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের এটা সইটা করতে হবে, আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েত যেটা প্রধান রয়েছে তো সেই প্রধানের আপনাদের সইটা করতে হবে, বা যেটা পঞ্চায়েত সমিতি রয়েছে তার কিন্তু আপনাদের সভাপতিরা কিন্তু এখানে কিন্তু সই করতে পারে। তো তাদের কাছ থেকে আপনাদের কিন্তু সই করতে হবে। সই করার পর এই সমস্ত যেটা হচ্ছে 3টে পাতায়, এই সমস্ত 3টে পাতায় আপনাদের সই স্বাক্ষর করতে হবে। প্রথম 2টো পাতায় আবেদনকারীকে সই স্বাক্ষর করতে হবে, আর 3 নম্বর পাতায় সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধান বা যেটা হচ্ছে যারা পৌরসভার ক্ষেত্রে তাদের কিন্তু সই করে আপনাদের সেটা আবারও স্ক্যান করতে হবে। স্ক্যান করে সেটা পিডিএফ ফরম্যাটে কিন্তু স্ক্যান করতে হবে। দেখতে পাচ্ছেন সেই ফর্মটা আপনাদের পিডিএফ ফরম্যাটে স্ক্যান করতে হবে, এবং সেটা সাইজ থাকতে হবে 650 কেবির মধ্যে, এবং সেটা আপনাদের আবারও এই চুজ ফাইল করে আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তাকে কিন্তু আপলোডের উপর ক্লিক করে দেবেন। আর যে সার্টিফিকেট দিচ্ছে আপনাকে, যে গ্রাম পঞ্চায়েত প্রধান না আপনাদের মিউনিসিপ্যালিটি যেটা হচ্ছে চেয়ারম্যান, তার নামটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে যে হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধান, আর ডেজিগনেশন যেটা হচ্ছে তার সার্টিফিকেট বাই গ্রাম পঞ্চায়েত প্রধান, এবং ডেজিগনেশনটা এখান থেকে আপনাদের সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন আপনাদের অপশন থাকবে, সেই হিসেবে আপনাদের অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি গ্রাম পঞ্চায়েত প্রধান হয়ে থাকে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান, বা চেয়ারম্যান হয়ে থাকলে চেয়ারম্যান হয়ে থাকলে সেভাবে আপনাদের এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের আপলোডের উপর ক্লিক করতে হবে। আপনাদের আপলোডের উপর ক্লিক করলে আপনাদের কিন্তু ফর্মটা কিন্তু ফাইনাল কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের এই যেটা হচ্ছে বিনামূল্যে যেটা সামাজিক সুরক্ষা যোজনা সেটা কিন্তু আপনাদের আবেদন করতে হবে, এবং এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস অনলাইনে আবেদন করার। তো এছাড়াও যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং প্রথমে আপনাদের বলেছি যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় কিন্তু সমস্ত ধরনের শ্রমিক, যেটা হচ্ছে ভাইরা থেকে শুরু করে দিনমজুর ভাইরা, খেটে খাওয়া লেবাররা থেকে শুরু করে সমস্ত ধরনের খেটে খাওয়া পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। পরিবারে চাকরি না থাকলেই হবে, অর্থাৎ সরকারি চাকরি যারা করে না তাদের বাদ দিয়ে সমস্ত ধরনের মানুষরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এই আবেদনপত্রের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাদের বলে দিচ্ছি। যে আবেদনকারীর প্রথমে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর, অর্থাৎ যাকে আবেদন করা হবে যার নাম দিয়ে, তার কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই এগুলো জেরক্স লাগবে। সে সঙ্গে যেটা বলা হচ্ছে একটা কিন্তু চালু মোবাইল নম্বর লাগবে, আর আবেদন ফর্মের সঙ্গে এই 3টের কিন্তু জেরক্স দিতে হবে। আর নমিনি যাকে করা হবে তারও কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বইয়ের এই 3টের কিন্তু জেরক্স দিতে হবে। সে সঙ্গে যারা ডিপেন্ডেন্ট করা হবে বা নির্ভরশীল যারা রয়েছে তাদের প্রত্যেকেরই আধার কার্ডের জেরক্স দিতে হবে, বা জন্ম সার্টিফিকেট যদি থাকে জন্ম সার্টিফিকেট কিন্তু জেরক্স দিতে হবে। অর্থাৎ প্রত্যেকেরই আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইয়ের জেরক্স দিতে হবে আবেদনকারী আর নমিনির, আর যারা অন্যান্য তাদের কিন্তু আধার কার্ডের জেরক্সটা দিতে হবে। এইভাবে কিন্তু আপনাদের যেটা হচ্ছে ফর্মটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। আর যেটা হচ্ছে আপনাদের বলছিলাম যে এটা হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে লাস্টে যেটা যখন আপনারা কমপ্লিট করে দেবেন, কমপ্লিট করার পর আপলোডটা হয়ে যাবে, তখন আপনাদের অটোমেটিক্যালি এটা কিন্তু অনলাইনে আপলোড হয়ে যাবে। আর লাস্টে যেটা আপনাদের প্রিন্ট আউট যেটা আপনি যেটা সই করেছেন সেটার সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম সে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে বা আপনাদের বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। তো এই ছিল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় অনলাইনে আবেদন করার পদ্ধতি। তো পদ্ধতিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।